নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী, আজকে পর্ব 10। এই অপূর্ব, মনোরম এবং রোমাঞ্চকর গল্পটি প্রথম থেকে শোনার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পর্ব 1 থেকে পরবর্তী পর্বগুলি শুনে নিন এবং তারপর আজকের আমার পর্ব 10 এই পর্বটি আপনারা শুনতে শুরু করুন। আমি আমার আজকের 10ম পর্ব পাঠ করা শুরু করলাম। অতঃপর মাথা ধরা এখনো কমল না। যন্ত্রণা কিছুটা কমলেও উঠতে ইচ্ছে করছে না, কিন্তু পরিস্থিতির চাপে উঠতে হলো। অনুপদা ব্যাগ গোছাচ্ছেন, ফিরে যাবেন। অন্য ঘরেও 4-5 জন গুরুতর অসুস্থ। এখানে ফেরাও সহজ নয়, কারণ মাথাপিছু 4 জন করে একটা গাড়িতে এসেছে। তাই 4 জন না হলে গাড়ি ফেরাও মুশকিল। এখান থেকে গাড়ি বর্ডারে গিয়ে আবার দিনের দিন ফিরতে পারবে না। নায়ালাম কাছে থাকায় সেটা সম্ভব হয়েছিল। তাই কেউ অসুস্থ হলেও 4 জন লোক না হলে সমস্যা। তার ওপর গ্রুপ ভিসা বর্ডার পার হবার জন্য লিয়াজো অফিসারকে সঙ্গে যেতে হবে। নির্দিষ্ট দিনের আগে বর্ডার পার হলে 160 ইয়ান করে জরিমানা। ঠাকুর আমাকে নিয়ে নিচে নামলেন। হোটেলের বাইরে টেলিফোন বুথ থেকে প্রথমে আশ্রমে ফোন করা হলো। আমি মধু কাকিমার বাড়িতে ফোন করলাম। ছেলে ধরল। ছেলেকে বললাম, তোমার মায়ের এই অবস্থা। ছেলে কথা সম্পূর্ণ না করে দিয়েই বলল, মাকে এক্ষুনি ফেরত পাঠিয়ে দাও, কোনো ঝুঁকি নেবার দরকার নেই। ঠাকুর মধু কাকিমাকে বললেন, তোর যা অবস্থা, তোকে ফেরত যেতে হবে। এখানে থাকলে তোকে আমি বাঁচাতে পারবো না। মধু কাকিমা ঘোরের মধ্যে আছে। কোনো মতে বলল, না ঠাকুর, আমি পারবো। আরতি কাকিমা, মঞ্জুলিকাদি ধরে দাঁড় করিয়ে জামা কাপড় ঠিকঠাক করে দিচ্ছে। শরীরটা পুরো টলছে, মাথা ঝুঁকে গেছে। তাও বলে চলেছে, না ঠাকুর, আমি পারবো। শিখাদিকে নিয়ে অনুপদাও ফিরে যাবে। অনুপদা ব্যাগ গুছিয়ে নিল। আমাকে ওর ডিজিটাল ক্যামেরাটা দিয়ে দিল। আমরাও ডিজিটাল ক্যামেরা সঙ্গে এনেছি, তবু ওর ক্যামেরাটা রেখে দিলাম। পুজোর জন্য কাজু, কিশমিশ, ফল, পরলোকগত প্রিয়জনদের ফটো সব কিছু দিয়ে দিল। শিখাদির অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে। অনেকক্ষণ অক্সিজেন নেওয়ার ফলে শিখাদি এখন একটু ভালো বোধ করছে, কিন্তু তার কতক্ষণ? কিছুক্ষণ বাদে হয়তো আবার একই অবস্থা হবে। দীপকদা এসে জানালো আরো 4-5 জন ফিরে যাবে। ওদের মধ্যে 2 জন স্বামী স্ত্রীর অবস্থা খুবই সংকটজনক। 2টো গাড়ি ফিরে যাবে। মধু কাকিমা শিখাদিকে ধরে নিচে নামানো হলো। আমরা এতক্ষণ যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা এবং অন্য আরেকটা গাড়ি ফিরে গেল। সবার মন খুব খারাপ হয়ে গেল। এত টাকা খরচ করে কৈলাস দর্শনে এসেছিল, এ পর্যন্ত আমাদের কলকাতার দলের 4 জন ফিরে গেল। তার মধ্যে 3 জন অসুস্থ হয়ে ফিরল, আর অনুপদা শিখাজির জন্য ফিরতে বাধ্য হলো। মোট 2টো গাড়িতে
10 জন ফিরে গেল। এখন বিকেল 4টে বাজে। ওরা হয়তো নায়ালামে থামবে না, সোজা ঝামুতে গিয়ে থামবে। কারণ নায়ালামে থাকাটাও ওদের শরীরের পক্ষে ঝুঁকির কারণ হয়ে যাবে। ঝামুতে গেলেই মোটামুটি সুস্থ বোধ করবে। এখানে রাতে গাড়ি চালাতে নিষেধ নেই। ঠাকুর অনুপদাকে সুযোগ পেলেই আশ্রমে ফোন করে কেমন অবস্থা তা জানাতে বললেন। কারণ আমরা আশ্রমে ফোন করে ওদের অবস্থান এবং শরীরের অবস্থা জেনে যাব। এখানে আমাদের মোবাইল কাজ করছে না, ল্যান্ড ফোনই ভরসা। রাত হলো। আমার মাথাটা আবার বেশ ভার, কেমন যেন একটা অস্বস্তি। শুতেও ইচ্ছে করছে না, আবার বসলেও মাথা সোজা রাখা যাচ্ছে না। ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। মুখে রুচি নেই। জল মুখের কাছে ধরলেও বমি বমি ভাব লাগছে। ঠাকুর আহার করার পর সেখান থেকে সামান্য প্রসাদ নিলাম। রাতে রসগোল্লা দিয়েছিল, 2টো খেলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু অন্য খাবার মুখেই তুলতে পারলাম না। পিছনে বালিশ দিয়ে অর্ধেক হেলা নিয়ে শুয়ে পড়লাম। ঠাকুর বললেন, তুইও তো দেখছি কাহিল হয়ে পড়েছিস। কিরে, যেতে পারবি তো, না ফিরে যাব? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ পারবো। ঠাকুর বললেন, যা দেখছি ভালো লাগছে না। মধুমিতা এত ফিট, সেও তো ফিরে গেল। রাতে খুব ভালো ঘুম হলো না। মাঝরাতের পর ঘুম ঠিক আসে না। ওঠা বসা এপাশ ওপাশ করেই কাটালাম। সকাল হলো। ঘরে ব্যাগ নিতে এলো গাড়িতে তোলার জন্য। শরীরটা একটু ভালো লাগছে, তবে মুখটা তেতো। প্রাতরাশে সামান্য কর্নফ্লেক্স নিলাম, কড়া করে কফি পান করলাম। ইচ্ছা করছে না, কিন্তু না খেলে আরো অস্বস্তি বাড়বে। রানুদির অবস্থা ভালো নয়। গতকাল ফিরে গেলে বোধহয় ভালো হতো, কিন্তু কেউ তো আর জোর করতে পারে না। সবাই তো কৈলাস দর্শনেই এসেছে, ফিরতে কার মন চায়? ভ্রমণ কর্মীরাও ওর খোঁজ খবর নিল। নিচে আরো এক দম্পতিকে দেখলাম, দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। এদের অবস্থাও ভালো নয়, রাত থেকে খারাপ হয়েছে। এরাও শেষ চেষ্টা করছে এগোনোর, যদি শরীর মানিয়ে নিতে পারে। কিন্তু শরীর মানিয়ে নেবার অবস্থা এবং উচ্চতা দুই পার হয়ে গেছে। যেহেতু নিজে সিদ্ধান্ত না নিলে কেউ জোর করতে পারে না, তাই অনিচ্ছা সত্ত্বেও ভ্রমণ কর্মীরা এদের নিয়ে যেতে রাজি হলো, হয়তো বাধ্য হলো। নিচে নামলেই এরা সুস্থ হয়ে যাবে। কিন্তু এদের মনে হবে হয়তো কৈলাস যেতে পারতাম, শুধু শুধু আমাদের জোর করে ফেরত পাঠালো। সেই সময় ভুলে যায় যে শরীরটা প্রায় যেতে বসেছিল বলেই ফেরত পাঠানো হয়েছে। ভ্রমণ কর্মীদের পূর্বে এমন অভিজ্ঞতা হয়েছে বলেই ওরা ফেরত পাঠানোর ব্যাপারে কাউকে জোর করে না। কেবল পরিস্থিতি বুঝিয়ে বলে, তারপর কেউ যদি নিজের ঝুঁকিতে এগোতে চায় ওরা আপত্তি করে না। আজ আমরা থাকবো পেরিয়াং। সাগা থেকে পেরিয়াং দূরত্ব প্রায় 250 কিলোমিটারের বেশি। 7-8 ঘন্টার লম্বা সফর। আমাদের গাড়ি যেহেতু ফিরে গেছে, আজ থেকে আমাদের অন্য গাড়িতে যেতে হবে। এবার আমাদের গাড়িতে যাত্রী সঙ্গী হলো আরতি কাকিমা এবং মঞ্জুলিকা দি। আরতি কাকিমা তো ঠাকুরকে পেয়ে
গাড়িতে খুবই খুশি। আরতি কাকিমা গতদিন থেকেই বারবার আমার শরীরের খোঁজ নিচ্ছিল। আজকে তো পাশে পেয়ে মাতৃসুলভ উপদেশ দিতে শুরু করলো। এই এখন একটু নুন চিনি দেওয়া জল পান করো ইত্যাদি। আমি একটু জল পান করলাম, খেলে বমি পেল, কিন্তু বমি হলো না। হবে কি করে? পেটে তো তেমন কিছুই নেই। জলও খেতে হবে, না হলে শরীর কষে যাবে। তিব্বত যেমন ঠান্ডার দেশ তেমন শুষ্ক দেশ। এখানে প্রচুর পরিমাণে জল পান করা ভালো থাকার অন্যতম উপায়। আমি কিছুক্ষণ বাদে বাদে একটু একটু নুন চিনির জল পান করলাম। তিব্বত পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। বিস্তীর্ণ এই মালভূমির সর্বনিম্ন উচ্চতা 10,000 ফুট থেকে 18,000 ফুট উচ্চতা পর্যন্ত লোকজনের বসবাস আছে। তিব্বতকে মূলত পশ্চিম তিব্বত এবং পূর্ব তিব্বত এই দুই ভাগে ভাগ করা হয়। পশ্চিম তিব্বত অপেক্ষাকৃত বেশি উঁচু। এখানে 13,000 ফুটের নিচে কোনো স্থান নেই। তিব্বতীরা বৌদ্ধ। এরা বুদ্ধদেবকে শাক্যথুবা বলে। চীনা শাসন ব্যবস্থা কায়েম হবার পূর্বে তিব্বতে লামাদের হাতেই রাজশক্তি ছিল। তিব্বত বর্তমানে চীনের অঙ্গরাজ্য বলে ঘোষিত। রাজধানী লাসা। চীনের শাসনাধীন হবার পূর্বে তিব্বতে শাসনের জন্য গারফান নিযুক্ত ছিল। গারফান হল তিব্বতের লাট সাহেবের লোক। পশ্চিম তিব্বত এবং পূর্ব তিব্বতের জন্য একজন গারফান এবং একজন ডেপুটি গারফান নিযুক্ত ছিল। গারফানের অধীনে ছিল বিচারপতি এবং জংপান। যে কোনো বিষয়ে গারফানের নির্দেশ চূড়ান্ত ছিল। গারফানের প্রাণদণ্ড দেবারও অধিকার ছিল। রাজস্ব আদায় করত জংপানদের অধীন ছাটুচ বা তহসিলদার। শাসন কার্যে সাহায্য করার জন্য প্রতি গ্রামে গোবা বা প্রধান এবং মাকপান বা পাটোয়ারি ছিল। সব রাজকর্মচারী লাসা থেকে নির্বাচিত হতো। মেয়াদকাল ছিল 3 বছর, কিন্তু প্রয়োজন ও দক্ষতানুযায়ী মেয়াদকাল বাড়ানো হতো। বর্তমানে সর্বত্রই চীনা শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, তবে তিব্বতীরা মনে প্রাণে দলাই লামাকেই নিজেদের শাসনকর্তা ও ধর্মগুরু মনে করে। বন্ধুরা, কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনীর 10ম পর্ব আমি আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে এই ভ্রমণ কাহিনীটি শুনছেন এবং মনে মনে একটা অসীম রোমাঞ্চ উপলব্ধি করছেন। আমি চাই এই ভ্রমণ কাহিনীটি আপনারা শুনুন এবং মহাদেবের কি অসীম করুণা সেটা উপলব্ধি করুন। আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আমি আবার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা শুনতে থাকুন আমার এই ভ্রমণ কাহিনী, এবং আপনাদের যদি মনে হয় আমার কাছ থেকে আরও এরকম রোমাঞ্চকর কাহিনী শুনবেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পছন্দ হলে লাইক করুন এবং আপনারা আপনাদের মতামত আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমার খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ জানাই। ওম নমঃ শিবায়।